হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি একাডেমি। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো তোমাদের অড সেমিস্টার কমপ্লিট, সামনে এবার ইভেন্ট সেমিস্টার। সেই ইভেন্ট সেমিস্টারের কথা মাথায় রেখে স্টাডি একাডেমি যেমন তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে, সেই নিয়ে তোমাদের জন্য কিন্তু ক্লাস কন্টিনিউ করছে। সেই ক্লাস সেটা অনলাইন কিংবা অফলাইন। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমাদের অফার চলছে 26 জানুয়ারির মধ্যে। কি অফার রয়েছে সেটা কিন্তু ডিসকাশন করবো। অর্থাৎ প্রথমেই বলবো, যারা প্রথম দেখছো ভিডিওটা তারা অবশ্যই ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো যে আজকে ক্লাস করব। তো ফার্স্ট অফ অল প্রথমে বলে দিই যে তোমাদের সামনে ইভেন্ট সেমিস্টার আসছে, সেই ইভেন্ট সেমিস্টারের কথা মাথায় রেখে আমি তোমাদের শুভঙ্কর স্যার, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু ডিল করবো বলেছিলাম। স্টাডি একাডেমির সমস্ত এক্সপার্ট টিচার ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ তোমাদের সঙ্গে ডিল করবে, সে মেকানিক্যাল হোক বা সিভিল হোক বা আমি ইলেকট্রিক্যাল হোক। ওকে, সো আজকে যে ক্লাসটা করবো তোমাদের কাছে, যে 5টা সাবজেক্ট ছিল, সেই 5টা সাবজেক্টের মধ্যে আজকে যে সাবজেক্টটা করবো সেটা মোস্টলি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর সেমিস্টার এন্ড অলসো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। কি করবো আজকে? রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের যে এনার্জি সোর্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস দেখবো। তোমাদের একটা সাবজেক্ট রয়েছে রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট, রাইট? অলরেডি ইতিমধ্যে আমাদের যে 5টা সাবজেক্টের মধ্যে তোমাদের সুইচ গিয়ার প্রোটেকশন, ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার অ্যাপ্লিকেশন এন্ড তোমাদের যেটা রয়েছে মেশিন, এবং তারপরে যে সাবজেক্টটা আজকে করবো সেটা তোমরা জানো ভালো হবে যে রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট। এই 5টা সাবজেক্টের মধ্যে ইতিমধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। অর্থাৎ তোমাদেরকে সেমিস্টারে ভালো স্কোর করাটা যেমন একটা তোমাদের ক্রাইটেরিয়া স্টুডেন্ট হিসাবে, বাট আমার কাছে একটা ক্রাইটেরিয়া যেটা থাকে অ্যাজ এ টিচার হিসাবে, অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? মার্কস তো সবার কাছে ইম্পর্টেন্ট, নলেজ কোথায় পাবে? সেই নলেজের জন্য বেস্ট ওয়ে, বেস্ট আর্ন করার জন্য সবাইকেই বলবো যে স্টাডি একাডেমির যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে তোমরা সামিল হও। কি সামিল হবে? অর্থাৎ প্রথমেই বলবো একটা কথায়, অ্যাকশন ইজ দ্য ফাউন্ডেশনাল কি টু অল সাকসেস। মিনস হচ্ছে তুমি যদি ইনস্ট্যান্ট টাইমের জন্য যদি না তুমি পদক্ষেপ চেঞ্জ করতে না পারো তুমি নিজেকে, তাহলে তুমি কিন্তু সাকসেস দরজা পর্যন্ত কিন্তু আগাতে পারবে না। মিনিং হচ্ছে এটাই, তুমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমে ভালো করে প্রিপারেশন নিলে, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমে বা সেকেন্ড ইয়ার থার্ড সেম ফোর্থ সেমে কোনো প্রিপারেশন ভালো করে নিয়ে পড়াশোনা করলে না, থার্ড ইয়ারে ওটা আবার নিলে, তার মানে কি হচ্ছে গ্যাপ রয়ে গেল। সেই গ্যাপটা রাখা চলবে না স্টুডেন্ট লাইফে, কন্টিনিউয়াসলি করতে হবে যতক্ষণ তোমার সাকসেস জায়গায় পৌঁছতে পারছো। অর্থাৎ একটা কথাই বলবো, যে কোনো অ্যাকশনকে বা যে কোনো ডিসিশনকে নেওয়ার আগে অবশ্যই তোমরা ভাবো যেখানে তোমার বেস্ট, যেখানে জিনিসটা আর্ন করতে পারবে সেই জায়গাতেই চাও। অর্থাৎ আমি একটা কথা বলবো স্টুডেন্ট লাইফে তোমাদেরকে, যেটা কিনা পড়াশোনার জায়গাটাকে কিন্তু পুরো বন্ডিং এর মধ্যে রেখো। আর সেই বন্ডিং এর জায়গা যদি থাকে তবে সাকসেস দরজাটা কিন্তু বাড়ির কাছে এসে নক করবে। ওকে, সো চলো আজকে আলোচনা করি। আজ যে সাবজেক্টটা শুরু করবো তোমাদের ক্লাস তোমরা ভালোভাবে জানো, আর আমি ইন্ট্রোডাকশন পার্ট দেবো না তোমাদেরকে। ইন্ট্রোডাকশন অলরেডি করে দিয়েছি সিলেবাস সম্পর্কে, সেই সিলেবাস সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে যে কোন কোন টপিক কোন কোন ইউনিট গুলো আমাকে ভালো করে পড়তে হবে, রাইট? তো চলো স্টার্ট করি। স্টার্ট করার আগে অবশ্যই বলে রাখি যে তোমরা যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রয়েছো তারা তো অফলাইনে অনেকে এনরোলমেন্ট করে পড়াশোনা করা শুরু করে দিচ্ছে। অনলাইনে আমাদের অনলাইনে এবং অফলাইন দুটোরই অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওকে, তো সেই অনলাইন কোর্সের ব্যাপারটা নিয়ে প্রথমে একটা বলে দিই তোমাদেরকে যে অনলাইন ব্যাপারটা কি কি রয়েছে। ওকে, দেখো স্টাডি একাডেমির পক্ষ থেকে, ওকে, তোমরা ভালোভাবে জানো যে অ্যাকচুয়ালি যে স্টাডি একাডেমির পক্ষ থেকে তোমাদের কি করেছে না, অনলাইন এবং অফলাইন কোর্সেস পাবলিশ করেছে। তোমরা ভালোভাবে জানো, যারা অফলাইনে আসছো তারা তো ভালো ওয়ে ধরেছো যে অনলাইনের থেকে অনলাইন অফলাইন দুটোই বেস্ট, বাট আমি প্রেফার করব যারা কাছাকাছি আছো, অর্থাৎ আমাদের স্টাডি একাডেমি মেন হেডকোয়ার্টার যেটা রয়েছে, আমাদের সেন্টার রয়েছে, সেই সেন্টারের আশেপাশে যে সমস্ত পলিটেকনিকের স্টুডেন্টরা রয়েছে বা যে ডিপ্লোমা হোল্ডার স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই প্রেফার করে আগে অফলাইন। ওকে, তারপরে তো যদি না তাদের প্রবলেম হয়ে থাকে তাদের জন্য কি হচ্ছে, আমাদের অনলাইন কোর্সও রয়েছে, কোনো প্রবলেম নেই। সেম ভাবে গাইডেড করবো সমস্ত স্টুডেন্টকে একইভাবে। ওকে, কি বলছে স্টাডি একাডেমি আমাদের কি রয়েছে দেখো ভালো করে, ফিচারটা দেখো। স্টাডি একাডেমির পক্ষ থেকে আমাদের কি রয়েছে, সেকেন্ড ইয়ার ফোর্থ সেমের সিলেবাস, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা এখন পর্যন্ত এনরোলমেন্ট করনি এবং পারচেস করনি, ডেটটা কিন্তু মাথায় রাখবে, 26 জানুয়ারি লাস্ট ডেট তোমাদের অফার ভ্যালিডিটি লাস্ট ডেট হচ্ছে 26 তারিখ। সেই 26 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের কি করতে হবে,
অবশ্যই অবশ্যই তোমাদেরকে কোর্সটা পারচেজ করে নিতে হবে। কি কি সাবজেক্ট কভার করবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে? সুইচ গিয়ার প্রোটেকশন, রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট, যেটা আজকে শুরু করবো ফার্স্ট ইউনিট, এবং পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার এন্ড অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এন্ড ইন্ডাকশন মেশিন এন্ড সিঙ্ক্রোনাইজেশন স্পেশাল মেশিন। ওকে, 5টা সাবজেক্ট কিন্তু ডিল করবো আমি অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে তোমাদের সঙ্গে। কি করে হবে, কিভাবে দেখাবো না করাবো, সেটা তোমরা কিন্তু পেড কোর্স, অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে স্টাডিটেক একাডেমির যে অ্যাপস রয়েছে সেটাকে ইজিলি ভাবে ডাউনলোড করে নাও, সেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তারপরে স্যার কি করতে হবে, স্যার আমাদের যে ফুল কোর্স রয়েছে সেটা 80 থেকে 100 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করবো একটা সিলেবাসকে, মানে পুরো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। ওকে, এবং সেটা কোর্স ফি কত ছিল আমাদের? 2999 টাকা কোর্স ছিল। কিন্তু আমরা অফার প্রাইসে শুধুমাত্র স্টুডেন্টের ফিডব্যাক, স্টুডেন্টদের রেসপন্স দেখে আমরা তার জন্য 2999 থেকে এটা আমরা কি করেছি, অফার প্রাইস রেখেছি অনলি ফর 999 টাকায় পাবে। কি করতে হবে তাকে, তোমাকে স্টাডি একাডেমি অ্যাপ ইনস্টল করো, ইনস্টল করে এই যে কুপন কোড দেখতে পাচ্ছ, কোড আছে STA26, এই STA26 এটা শুধুমাত্র অ্যালাউ থাকবে 100 স্টুডেন্টের জন্য। 1 থেকে 100 মধ্যে তুমি যদি পড়ো তাহলে এই কুপন কোড অবশ্যই লাগাবে। যদি তোমার কুপন কোড অ্যালাউ হয় বা দেখতে পাচ্ছ এখানে ডিসকাউন্ট হয়ে গেছে 100 টাকা, তাহলে ভাববে 100 জনের মধ্যে তুমিও আছো। ওকে, অতএব তোমরা 999 টাকা ফুল কোর্স পাচ্ছ, পুরো একবার পুরো সেমিস্টারের ফুল মডারেট কোর্স, সেটাকে তোমরা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, এবং তার সঙ্গে ডাউট ক্লাস এবং নোটস সাজেশন সমস্ত জিনিসটাই পাবে। ওকে, তো দেরি না করে অবশ্যই 999 টাকা দিয়ে পারচেজ করে নাও, বন্ধুদেরকে বলো যাতে করে তোমরা এই জিনিসটা বেস্ট ওয়ে পাবে। শুধুমাত্র স্যার ইলেকট্রিক্যাল আমাদের বন্ধুদেরকে জানাতে হবে স্যার, তার জন্য কি রয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। ইলেকট্রিক্যালের বাদ দিয়েও আমরা কিন্তু কি রেখেছি তোমাদের জন্য, কিন্তু রয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু রয়েছে। ওকে, মেকানিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে দেখতে পাচ্ছ, মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছ তোমাদের 5টা সাবজেক্ট রয়েছে, 5টা সাবজেক্ট সেম অ্যাপসটাকে ইনস্টল করতে হলো তোমাদের বন্ধু বান্ধব যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে। এবং তারপরে কি রয়েছে, তোমাদের কোর্স প্রাইস কিন্তু সবার জন্য সমান, সবার জন্য সমান, ঠিক আছে। তো সেদিক থেকে মেকানিক্যাল ডিপার্টমেন্টের পর দেখো সিভিল ডিপার্টমেন্টের কিন্তু রয়েছে, অর্থাৎ সেকেন্ড ইয়ার 4th সেমের জন্য সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ফুল ডেডিকেশন ভাবে ফুল এক্সপার্ট টিচারের থ্রুতে আমরা ফুল ডেডিকেশন কোর্স লঞ্চ করে দিয়েছে আমাদের স্টাডি একাডেমি। শুধু কি স্যার এইগুলোই, আমাদের স্যার অনেক জুনিয়র আছে, অনেক ভাই বোনেরা আছে, তাদেরকে কিছু আমরা বলবো না? অবশ্যই বলবে। তাদের জন্য কিন্তু আমরা কোর্স লঞ্চ করেছি তোমাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম। সেখানে দেখতে পাচ্ছ 5টা সাবজেক্ট আমরা কভার আপ করবো। সেই 5টা সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে, ফ্রি ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেখানে আমি ডিল করবো। আইটি রয়েছেন, স্যার রয়েছেন এক্সপার্ট টিচার, ম্যাথমেটিক্স 1, ম্যাথমেটিক্স 2, অ্যাপ্লাই ফিজিক্স 2, ইঞ্জিনিয়ার মেকানিক্স। ওকে, সেখানে কিন্তু কোর্স প্রাইসটা অনেকটাই কম। কতটা, আমাদের কোর্স প্রাইস থাকে এখানে দেখতে পাচ্ছ, টোটাল কোর্স প্রাইসটা থাকে, কোর্সের প্রাইসটা কত না 1999 টাকা ছিল। আর সেকেন্ড দিকে আমাদের 499 টাকায় শুধুমাত্র অফার প্রাইস। সেটা অফার প্রাইস কত, অনলি 20 জানুয়ারি পর্যন্ত স্যার। ওকে, এবং সেখানে দেখো সেখানে কিন্তু আরো 100 টাকা লেস হয়ে যাবে যদি তোমরা স্টাডি একাডেমি, যে স্টাডি টেক একাডেমি STA26 যদি অ্যাপ্লাই করে প্রোমো কোড, ফ্ল্যাট কমে যাবে 100 রুপিস ইজ দ্য ডিক্রিজ ইন দ্য কোর্স প্রাইস। ওকে, সো তাহলে এটা ছিল। ইভেন তারপরে যদি তোমার জিলেটের জন্য প্রিপারেশন আছে সেটা পরে আমি বলে দেবো। তো চলো আজকে আলোচনা করি। তোমরা অবশ্যই যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো ইউটিউব থেকে, ঠিক আছে, তো অবশ্যই তাদেরকে একটাই পেপার করবো, একবারটি তোমরা ট্রাস্ট করে দেখতে পারো আমাদের একাডেমিকে, যে কিভাবে আমরা মেহনত করে স্টুডেন্টদের জন্য থাকি। শুধুমাত্র যে নলেজ মানে অ্যাকচুয়ালি নোটস নেব, পড়াশোনা করব বা ভালো মার্কস আসবে সেটা করলে কিন্তু স্টুডেন্ট হওয়া যায় না। স্টুডেন্ট হতে গেলে তোমাকে নিড মানে অ্যাকচুয়ালি বলতে পারো 100% নিড নিতে হবে। সেটা লার্ন করো প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরি রিলেট করে। ইঞ্জিনিয়ার মানে হচ্ছে প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরি রিলেট করে বুঝতে হবে, আর সেটা আমরা অ্যানিমেশনের থ্রুতে সমস্ত জায়গায় কিন্তু ক্লিয়ার করে থাকি। ওকে, তো অবশ্যই যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল ডিপার্টমেন্টে আছে তারা অবশ্যই অনলাইন পারচেজ কোর্সের সম্পর্কে তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে বলো, এবং যারা এখন পারচেজ করোনি ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমি প্রেফার করবো ইউ হ্যাভ টু জয়েন আওয়ার অনলাইন ক্লাস। ওকে, সো চলো আজকে আমরা যে ক্লাস শুরু করব, রাইট। তো আমি তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যে সাবজেক্ট গুলো শুরু করছি সেটা তোমরা অলরেডি জানো, অ্যাপস এর মাধ্যমে আমরা কিভাবে ক্লাস করাচ্ছি, ঠিক আছে।
তো অ্যাপস এর মাধ্যমে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। সেখানে পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্লাস অলরেডি রেকর্ডেড ক্লাস রয়েছে। দেখো আমাদের মডারেট হচ্ছে লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস, দুটো মার্চ বা প্যারালালি যাবো আমরা, ঠিক আছে, যাতে করে একটা স্টুডেন্টের কাছে কোনো যেন প্রবলেম না হয়ে যায়, ঠিক আছে। তো আজকে যে সাবজেক্টটা শুরু করব সেই সাবজেক্টটা মোস্টলি ইম্পর্টেন্ট এবং থিওরিটিক্যাল পার্ট, যেটা হচ্ছে কি দেখতে পাচ্ছ যে কি রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্ট মানে কি আগের সেমিতে পড়েছি, থার্মাল পড়েছি, হাইড্রো পড়েছি, নিউক্লিয়ার পড়েছি, গ্যাস পড়েছি, ডিজেল পড়েছি, এমনকি ইকোনমিক্স অফ জেনারেশন পড়েছি। সেই পাওয়ার প্ল্যান্টের মডারেট পার্ট গুলো আমাকে পড়তে হবে। এখানে পড়তে হবে যে অ্যাকচুয়ালি সোর্স কত রকম হয়, ঠিক আছে। চলো তার আগে সিলেবাসটা দেখে নিই। অর্থাৎ ফোর্থ সেমের সেকেন্ড ইয়ার তোমাদের ফোর্থ সেমের জন্য আছে জানো। তো ফার্স্ট অফ অল আগে সবসময় পেপার করবে সিলেবাসকে। সিলেবাস যেমন সবার কাছে যেমন থাকে, ওকে, সিলেবাস যদি থেকে থাকে তোমরা কিন্তু, তো সিলেবাসটা আগে সবার কাছে ইম্পর্টেন্ট। সিলেবাস তোমার কাছে সবার কাছে জেরক্স করে রাখতে হবে, ঠিক আছে। চলো সিলেবাসটা আমরা তাকে দেখে নিই কি রয়েছে, কি কি কভার আপ করবো আজকে। I hope we see this PDF. Yes. সো আজকে আমরা রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট পড়বো। তো রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের মধ্যে ফার্স্ট ইউনিটটা আজকে আমরা কভার আপ করার চেষ্টা করবো, রাইট। তো ফার্স্ট ইউনিটটা বেসিক্স পার্ট আর খুব ছোট স্মল ইউনিট। তো চেষ্টা করবো আমরা ফার্স্ট ইউনিটটা আজকে কভার আপ করার যথেষ্টটুকু পারি, ঠিক আছে। কারণ কি দেখো সবটা থিওরিটিক্যাল পার্ট, আমরা থিওরিটিক্যাল পার্টটাকে খুব ফাস্টলি যাই, যেটা ম্যাথমেটিক্যাল এক্সপার্ট। দেখো থিওরিটিক্যাল পার্ট মানে শুধুমাত্র রিডিং পড়ে ছেড়ে দিলাম সেটা, প্র্যাকটিক্যালি বুঝতে হবে, রিলেট করে বুঝতে হবে কেন হলো, কিসের জন্য হলো। আমি প্রথমে বলেছিলাম ফার্স্ট ক্লাসেই যে ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে তোমার মধ্যে প্রশ্ন, নিজের মধ্যে প্রশ্ন করতে হবে, হোয়াই, হোয়াট অ্যান্ড হাউ, রাইট। এই তিনটে প্রশ্ন যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু তুমি ইঞ্জিনিয়ার কোনো কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, নিট ইঞ্জিনিয়ার হয়ে যাবে। ওকে ওকে, নেক্সট দেখো রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিন, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিন, এনার্জি পাওয়ার প্ল্যান্ট, রাইট। তো এই রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যে পড়বো আজকে না, সেই পড়ার পার্ট গুলো ফার্স্ট ইউনিটটা কি কি রয়েছে, আচ্ছা ইউনিট গুলো আগে লিখে নিই, ইউনিট গুলো আগে দেখে নিই। ফার্স্ট হচ্ছে ইউনিটে রয়েছে ক্লাসিফিকেশন অফ, দেখতে পাচ্ছ, ওকে, ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, ওকে ওকে। দেখো ফার্স্ট ইউনিটে যেটা রয়েছে ক্লাসিফিকেশন অফ এনার্জি সোর্স, কত রকমের সোর্স হয়, সেই এনার্জি সোর্সের ডেফিনেশন কি রয়েছে, কোন এক্সাম্পল গুলো এবং ডিফারেন্ট বিটুইন দা সোর্স, ঠিক আছে। তোমার পাওয়ার প্ল্যান্ট পড়ার আগে পড়েছিলাম না যে সোর্সকে কত ভাগে ভাগ করি, সেগুলো কিন্তু দেখবো এই ইউনিটের মাধ্যমে। অর্থাৎ ফার্স্ট ইউনিটটা খুবই ছোট স্মল ইউনিট, সেটা আমি কভার আপ করে দেবো। সেকেন্ড ইউনিটে কি বলছে, সোলার ফটোভোল্টিক সিস্টেম অ্যান্ড সোলার পাওয়ার প্ল্যান্ট। সোলার তো সবার বাড়িতে সবাই সবাই দেখেছো, কারো হসপিটাল, কারো কলেজ, স্কুল, সব জায়গাতে দেখবে এখন সোলার প্যানেল হয়ে গেছে। কেন হয়ে গেছে, কারণটা হচ্ছে যে ইলেকট্রিক বিল ছিল, সেই ইলেকট্রিক বিলটাকে অনেকটা রিডিউস করে দিচ্ছে, আলাদাভাবে এক্সটার্নাল কি হচ্ছে সোলার প্যানেল থেকে পাওয়ারটা কালেক্ট করতে পারছে। কিন্তু সে কিন্তু ডিসি সোর্স আছে, এসি কি করে চালাচ্ছে সেগুলো কিন্তু পড়বো আমরা এখানে। এবং সেখানে কিভাবে পিভি মডিউল যে রয়েছে, মানে সোলার প্যানেল গুলো রয়েছে পিভি মডিউল বলা হয়, সেটা কিভাবে তৈরি হয়, কিভাবে সূর্য রশ্মিটা এসে ফোটনের মাধ্যমে ভেঙে যাচ্ছে কোনাগুলো, তার মধ্যে ডিসি সোর্সের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ আয়ন তৈরি করতে, সেখানে ইলেকট্রন গুলো কি করে ফ্লো করেছে, চার্জ কিভাবে তৈরি করছে, সেটা কিন্তু পুরো ডিটেলসে দেখবো এই ইউনিটটার মাধ্যমে, ওকে। এবং সেখানে দেখতে হবে সোলার ফটোভোল্টিক সিস্টেম অর্থাৎ পিভি যেটাকে বলি আমরা, সেই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ভিএ আর কারেন্টের এক্সপেক্টেড ভিআই ক্যারেক্টারিস্টিক আমরা কিন্তু এখানে জানবো। এবং তারপর ক্লাসিফিকেশন পিভি মডিউল জানবো, যেটা সেকেন্ড ইউনিটে। এবং থার্ড ইউনিটে যেটা জানবো উইন্ড এনার্জি, উইন্ড পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা উইন্ড পাওয়ার প্ল্যান্ট কথা বলতে কি বাতাসের কথা বলছি না আমরা, দেখবে তোমরা অনেক সময় এরকম স্ট্যান্ড করে একটা ইয়ে থাকে, স্ট্যান্ড থাকে, এখানে মধ্যে একটা দুটো ফ্যান থাকে, সবসময় ঘুরতে থাকে, থাকে তো, লাইক দ্যাট। আমি তোমাকে বলে রাখি, জাস্ট এই একটা স্ট্যান্ড, একটা স্ট্যান্ড, তাহলে এরকম সিস্টেম থাকে, দেখেছো অনেক সময়, দেখেছো। কিন্তু এই যে ফ্যানটা ঘুরে হালকা হালকা করে ঘুরে কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করে, সেটা কিন্তু আমরা পুরো ডিটেলস অ্যানিমেশনের থ্রুতে পুরো ডিটেলসে বুঝবো, ঠিক আছে। আগে বেসিক্স ক্লিয়ার রাখতে হবে, তবে মডারেট, তবে অ্যাডভান্সে ঢুকতে হবে, তার আগে কিছু না। আর ডিপ্লোমা স্টুডেন্ট সবসময় বেসিক্স যদি ক্লিয়ার থাকে, আমি মনে করি অ্যাডভান্স ধরতে কোনো চাপ হবে না। নেক্সট হচ্ছে উইন্ড টারবাইন, উইন্ড এনার্জির ক্ষেত্রে যেগুলো পড়বো, যে ভার্টিক্যাল অ্যাক্সিসের ক্ষেত্রে, হরিজন্টাল অ্যাক্সিসের ক্ষেত্রে পাওয়ার প্ল্যান্টকে মানে উইন্ড টারবাইনের ক্ষেত্রে কিভাবে কাজ করে, বাতাসটা কোন দিকে আসলে টারবাইনটা ঘোরাতে পারে বা ব্লেডটাকে ঘোরাতে পারে, ব্লেডের এফেক্ট কি হতে পারে, ব্লেডের এফিসিয়েন্সি কত হতে পারে, সমস্ত ডিটেলস আলোচনা করবো আমরা, ঠিক আছে। এবং তারপর দেখো মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট থাকবে না, এটা হয়।
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে সবচেয়ে পুরাতন কোথায় ইউজ করা হয়েছে এবং কিভাবে কাজ করে, ড্যামের কাজ কি, প্রসেস কি, ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ, কনস্ট্রাকশন, সমস্ত বিষয়টা দেখবো আমরা। ওকে, এবং তারপরে হচ্ছে বায়োমাস। বায়োমাস বেসড অন পাওয়ার প্ল্যান্ট। বায়োমাস মানে কি, যেখানে তোমার প্রপার্টি অফ মানে সয়েল মানে ফুয়েল, কোন বায়োমাসটা আমরা তৈরি করছি পাওয়ার প্ল্যান্টটা, সেই বায়োমাসের জন্য মেন ফুয়েল কি লাগছে, আর বায়োমাস প্ল্যান্ট তৈরি করতে গেলে কি কি মানে তোমার ফুয়েল লাগছে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে কাজ করাচ্ছে, কিভাবে মানে কনস্ট্রাকশনের পার্ট, কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং তার সঙ্গে ভাবতে হবে কোথায় কোন ভাবে অপারেশন করতে হবে, কোন পার্টস গুলো সম্পর্কে, লেআউট, ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। বুঝা গেল? বুঝা গেল? এটা হচ্ছে তোমাদের 5টা ইউনিট রয়েছে। 5টা ইউনিট থিওরিটিক্যাল পার্ট, এখানে নিউমেরিক্যাল পোর্শন খুব কম আসে, প্রায় বলতে পারো 5 থেকে 10% নিউমেরিক্যাল থাকে, বাট যেখানে নিউমেরিক্যাল থাকবে অবশ্যই তোমাদের সঙ্গে ডিসকাশন করে নেবো আমি নিউমেরিক্যাল যেখানে থাকবে। কিন্তু আজকে যেটা করব আমরা মেন হচ্ছে কি কি করব, আমি সেই কিন্তু ক্লাসটা কি কি আর্ন করব সেগুলো কিন্তু ক্লাসিফিকেশন আমরা করে দিলাম। ঠিক আছে, কি কি করবো জাস্ট আমি একটু বলে দিই তোমাদেরকে। দেখো ফার্স্ট ইউনিট আছে কভার আপ করার চেষ্টা করি যতটুকু পারি আমরা। ইউনিট নাম্বার 1, এখান থেকে কি কি করব স্যার, এখান থেকে কি কি করতে হবে, ফার্স্ট হচ্ছে সোর্স। হোয়াট ইজ দ্য সোর্স, এক সোর্স কাকে বলবো, বা এনার্জি সোর্স করলাম। এনার্জি সোর্স 1 নম্বর জানতে হবে। এনার্জি সোর্স 1, ক্লাসিফিকেশন অফ দ্য সোর্স। ঠিক আছে, ক্লাসিফিকেশন, নোটস পত্র নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে, তোমাদের নোটস পত্র নিয়ে কোনো চাপ হবে না। ক্লাসিফিকেশন অফ সোর্স, কত ভাগে ভাগ করি ক্লাসিফিকেশন সোর্সকে। 3 নম্বর এখান থেকে যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে রিনিউয়েবল সোর্স অ্যান্ড নন রিনিউয়েবল সোর্সের মধ্যে ডেফিনেশন কি রয়েছে, এখান থেকে খুব কোশ্চেন কমন থাকে। ঠিক আছে, এন্ড 4 নম্বর যেটা আমরা পড়বো এখান থেকে এক্সাম্পল ফর রিনিউয়েবল, এক্সাম্পল অফ renewable and non renewable। ধরে ধরে কোশ্চেন আসে বলে দিলাম আমি, হ্যাঁ। সোর্স তোমরা তো এবারে কমন পেয়েছো, দেখেই বুঝতে হচ্ছে সাজেশনে যে কোশ্চেন চলে সব হুবাহু কোশ্চেন কমন এসেছে, সেদিক থেকে কোনো স্যাটিসফ্যাকশন মানে ভুলভ্রান্তি নেই যে আমাদের। কিন্তু আমি বলবো সাজেশনটা মেন ইম্পর্টেন্ট নয় ভাই, সাজেশনটা মেন ইম্পর্টেন্ট হতো সবাই সাজেশন দিকে পড়াশোনা করে ফেলতো, নলেজ হয়ে তার চাকরি পেতো না। রাইট, নলেজটা সবচেয়ে বড় কথা, গেইন করো কি জিনিস কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা বোঝো। ঠিক আছে, ইঞ্জিনিয়ারকে এগুলোকে ক্লিয়ার রাখতে হবে। এন্ড লাস্ট যেটা আমরা পড়বো যে অ্যাকচুয়ালি অ্যাবিলিটি ইন্ডিয়ার মধ্যে, আমাদের ইন্ডিয়ার মধ্যে কনভেনশনাল সোর্স আর নন কনভেনশনাল সোর্স কোথায় প্রেজেন্ট আছে, কত পরিমাণে পার্সেন্টেজ আছে সেটা দেখবো। অর্থাৎ আমরা এখানে দেখতে হবে, কি দেখতে হবে বলতো, ফিচার। ওকে, ফিচার অফ renewable and non-renewable, renewable and non-renewable source and and কি হবে না, অ্যাভেলেবিলিটি, their availability, their availability their availability in India, কোথায় কত পরিমাণে আমাদের ইন্ডিয়ার মধ্যে রিনিউয়েবল নন রিনিউয়েবল সোর্সের কাজ করে সে পার্সেন্টেজ কিন্তু জানতে হবে। ওকে,
তো তাহলে আমরা এখান থেকে কি কি কভার আপ করবো, আমি আবার রিকল করে দিচ্ছি, ফার্স্ট ইউনিট থেকে এই কোশ্চেন হয়। হ্যাঁ, আরেকটা কোশ্চেন বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, লাস্ট কোশ্চেন যেটা হয়, ডিফারেন্ট বিটুইন রিনিউয়েবল and non-renewable source. ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কি কি কভার আপ করবো ফার্স্ট ইউনিটে, আই হোপ ক্লিয়ার। দেখো নাও, আমারটি চেক করে নাও কি কি কভার আপ করছি। এক হচ্ছে এনার্জি সোর্স কত রকম হয়, এনার্জি সোর্স বলতে কি বুঝি, কাকে বলে। তারপরে ক্লাসিফিকেশন অফ সোর্স বলতে কি বুঝি, ঠিক। ক্লাসিফিকেশন সোর্স বলতে কত ভাগে ভাগ করি আমরা এখানে। রিনিউয়েবল আর নন রিনিউয়েবল সোর্স বলতে কি বুঝি, কেন বুঝি, এক্সাম্পল, তার একটা ডায়াগ্রামও আছে। এবং এক্সাম্পল ফর রিনিউয়েবল নন রিনিউয়েবল সোর্স বলতে কি বোঝো, এক্সাম্পল গুলো কি কি, এন্ড ফিচার অফ রিনিউয়েবল নন রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে, মানে রিনিউয়েবল আর নন রিনিউয়েবল এনার্জি সোর্স বলছি, সেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে কোথায় বেশি পরিমাণে পার্সেন্টেজ পাওয়া যায় এবং কোথায় কোন সোর্সটা পাওয়া যায় সেটা জানতে হবে। এবং লাস্ট যেটা পড়বো, ডিফারেন্স বিটুইন রিনিউয়েবল নন রিনিউয়েবল এনার্জি সোর্স। ক্লিয়ার? ফার্স্ট ইউনিট থেকে এই কোশ্চেনই হয়। তো ফার্স্ট ইউনিট স্মল ইউনিট, আর অবশ্যই চেষ্টা করবো আজকে এই ক্লাসটা যতটুকু পারি ফার্স্ট ইউনিটে কভার আপ করে। ওকে, তো চলো তাহলে এগুলো কভার আপ করার জন্য আমার কি করতে হবে, আমাদেরকে খুলে ফেলতে হবে নোটস, রাইট। তো সবার মধ্যে জানো যে নোটস মানে একটা সাইডে গেলে, নোটস মানে বিরাট একটা স্ট্যান্ডার্ডাইজেশন, সেটা তোমরা ভালোভাবে জানো, ঠিক আছে। নোটসের দিক থেকে কোনো খামতি হবে না, ঠিক আছে। রাইট, দেখো ফার্স্ট ইউনিট, অ্যাকচুয়ালি খুব প্রবলেম হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো, একটু প্রবলেম হয়েছে, জাস্ট ওয়েট। ওকে, তো প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল, তো তার জন্য সরি, তো এক্সট্রিমলি সরি। তো এখন ক্লিয়ার? ক্লিয়ার স্যার। রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ফার্স্ট ইউনিট, ফার্স্ট তো কি বলেছিলাম যে সোর্স অফ এনার্জি কাকে বলে, সোর্স অফ এনার্জি কাকে বলে। আচ্ছা, এনার্জি সবাই তো ভালোভাবে জানো, ছোটবেলা থেকে পড়েছি যে কোনো একটা কি জানি, যে দ্য অ্যাবিলিটি অফ, কি বলতে পারি যে আমরা সোর্সের, আচ্ছা এনার্জি মানে কি, কোনো একটা অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, তাই তো। কোনো জিনিস এনার্জিকে পেতে গেলে সেদিকে আমরা কি করতে হয়, ইনপুট ফেলতে হয় খাবার দাবারের প্রতি, সেই খাবার দাবার পেলে তত এনার্জি পাই শরীরে, রাইট। ঠিক তেমনি এখানে এনার্জি বলতে, সোর্স অফ এনার্জি বলতে, যে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, যে রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কি বলছে, দ্য সোর্স ইজ দ্য মেইন সোর্স এনার্জি ইজ দ্য আর্থ। এই যে আমরা সান পাচ্ছি না, সান সূর্য রশ্মি, সেই সূর্য রশ্মি থেকে মেন পৃথিবীর মধ্যে সোর্স হচ্ছে কি, সান। সান হচ্ছে আমাদের পৃথিবীর মেন উৎস। ওকে, কি বলছে, আদার্স এনার্জি সোর্সের মধ্যে কি কি রয়েছে আমরা ভালোভাবে জানি, কয়লা রয়েছে, জিওথার্মাল রয়েছে এনার্জি, উইন্ড রয়েছে, বায়োমাস, পেট্রোল, নিউক্লিয়ার অ্যান্ড মেনি মোর টাইপস রয়েছে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে এনার্জি ক্লাসিফিকেশন যখন করি, সেক্ষেত্রে কি করতে পারি, এনার্জি টাইপস আমাকে কি করতে পারি, একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স, আর একটা কি বলি, নন রিনিউয়েবল এনার্জি সোর্স। এবারে এই সোর্সের ব্যাপারটা আসতে গেলে তোমরা প্রথম থেকেই পড়ে এসেছো যে সোর্সকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা কিছুক্ষণ আগে বললাম না, যে একটা কি বললাম, রিনিউয়েবল এনার্জি সোর্স, আর একটা কি পড়ছি, একটা রিনিউয়েবল এনার্জি সোর্স, এই যে রিনিউয়েবল, আর একটা কি হচ্ছে নন এনার্জি সোর্স। কিন্তু এই রিনিউয়েবল এনার্জি সোর্সের অপর নাম কি, রিনিউয়েবল এনার্জি সোর্সের কি নাম, আদার্স নাম কি আমরা কি জানি, আদার্স নেম কি জানি, কনভেনশনাল সোর্স জানি না, কনভেনশনাল সোর্স জানি তো। ওকে, আমি এখানটাতে জাস্ট বোর্ডে লিখি, তাহলে ক্লিয়ার হবে তোমাদের। নোটসটা আশা করি ক্লিয়ার, দেখে নাও। যদি না হয় তোমরা অ্যাপস এর মাধ্যমে পেয়ে যাবে, চাপ নেই। তোমরা অবশ্যই স্টাডি একাডেমি অ্যাপস ইনস্টল করে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও,
টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু এই নোটস পেয়ে যাবে। কি বলছে দেখো, আমরা কি জানি, ইন জেনারেল কি জানি, সোর্স, যেটাকে এনার্জি সোর্স বলছে, তাই তো। এই সোর্স এনার্জিকে আমরা দুটো ভাগে ভাগ করছি। এই এনার্জিকে দুটো ভাগে ভাগ করছি, কি কি? এক হচ্ছে তোমার কি জানলে, এক হচ্ছে কি, এক হচ্ছে রিনিউয়েবল, আর এক হচ্ছে কি নন রিনিউয়েবল, তাই তো। এনার্জি, কিন্তু এর বাইরেও একটা নাম আছে যেটা তোমরা ভালোভাবে জানো, কি? অর কনভেনশনাল, কনভেনশনাল সোর্স, আর একটা কি বলতে পারি, অর নন কনভেনশনাল। ওকে, একটা হচ্ছে কনভেনশনাল সোর্স, একটা হচ্ছে নন কনভেনশনাল সোর্স। স্যার তাহলে আমরা কি বলতে পারি বলতো, তোমাদের সোর্সটাকে কত ভাগে ভাগ করি? এই যে সোর্স অফ এনার্জিটাকে আমরা কত ভাগে ভাগ করলাম? সোর্স অফ এনার্জিকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা রিনিউয়েবল আর একটা আছে নন রিনিউয়েবল। রিনিউয়েবল পার্টটাকে আমরা বলবো কনভেনশনাল, আর নন রিনিউয়েবল হলো নন কনভেনশনাল। তাহলে সেই সোর্সের উপর ডিপেন্ড করে হোয়াট ইজ দ্য এনার্জি। এনার্জি তোমরা সবাই জানো, the classification কি বলতে আছে, এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু দ্য সিস্টেম পারফর্ম দ্য ওয়ার্ক। আমি কিছুক্ষণে বললাম না, দ্য অ্যাবিলিটি টু দ্য ওয়ার্ক ইট ইজ কল্ড আজ এনার্জি। তাহলে আমরা এখানে বলতে পারি এনার্জি হচ্ছে একটা কোনো কাজ করার পরিকল্পনা বা কাজ করার ক্ষমতাকে আমরা কি বলতে এনার্জি বলি। বাট অ্যাজ এনার্জি এক্সিস্ট অফ দ্য হাউ মেনি ফর্ম, এনার্জি কত রকম ফর্ম তৈরি করতে পারে। দেখো, ইট ইজ দ্য হার্ড ফ্রম দ্য কম্পোজিশন অফ দ্য ডিফারেন্সিয়েশন কি রয়েছে, দ্য প্রপার্টি অফ দ্য অবজেক্ট, যে কোনো জায়গায় অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। লাইক যেমন তোমাকে এক্সাম্পল দিই, রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে বা নন রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে অনেক রকম এক্সাম্পল হয়, সেই এক্সাম্পল থ্রুতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রপার্টি হিসেবে কাজ করে। যেমন তোমার হাইড্রোর ক্ষেত্রে যেটা কাজ করে সেটা কিন্তু উইন্ড কাজ করতে পারবে না, ঠিক তেমনি জিওর ক্ষেত্রে কাজ করে যেটা থার্মালের ক্ষেত্রে কাজ করতে পারবে না, আর থার্মালে যেটা কাজ করবে সেটা কিন্তু নিউক্লিয়ার কাজ করতে পারবে না। অর্থাৎ যেগুলো প্রপার্টির উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? অর্থাৎ কি বলছে, এনার্জিটা কি করছে না, যে আমরা কি বলতে পারি, এনার্জি হচ্ছে অবজেক্ট আদার্স কনভার্টিং ইন দ্য ডিফারেন্ট ফর্ম বাট ক্যান নট বি ক্রিয়েটেড অ্যান্ড ডিস্ট্রয়েড। এনার্জিকে আমরা ক্রিয়েট করতেও পারি না, অর্থাৎ সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতেও পারি না। আমরা পড়েছি না ছোটবেলা থেকে যে এনার্জিকে আমরা ধ্বংস করতে পারবো না, সৃষ্টি করতে, সেটাকে কাজ করার পরিকল্পনা কি বলছে, দেয়ার ইজ দা কি বলছে, এটা সোর্স অফ দ্য মিনিং numbers is a source of energy. In the next few section, let us the discussion about the different types of source of the energy ideal by details. আমরা এনার্জি পাচ্ছি না, সেই এনার্জির পক্ষে আমরা কি বলছি, এনার্জি সোর্সকে কত ভাগে ভাগ করছি, এখানে দেখালাম সোর্স অফ এনার্জিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা রিনিউয়েবল এনার্জি সোর্স আর একটা আছে নন রিনিউয়েবল এনার্জি সোর্স। আর সেই রিনিউয়েবল এনার্জি সোর্সকে আমরা নাম দিলাম কনভেনশনাল সোর্স, আর একটা আছে কি দিয়েছি, আর একটা কি দিয়েছি বলো, আর একটা কি দিয়েছি, নন কনভেনশনাল সোর্স দিলাম না। এই দেখো, কনভেনশনাল সোর্স আর কাছে নন কনভেনশনাল সোর্স। ওকে, এবারে ভালো করে মাথায় রাখতে হবে, সবসময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে কনভেনশনাল সোর্স আর নন কনভেনশনাল মধ্যে পার্থক্য যাওয়ার আগে তোমাদের জিজ্ঞেস করে কি বলতো, এক্সাম্পল। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এই এক্সাম্পল পার্টটা কিন্তু যতদিন পর্যন্ত চাকরি না পাবে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু নাম্বার অফ কোশ্চেন কিন্তু এখান থেকে 2-1 নম্বর এনে দেবে, যেটা তোমাদের কি এক্সাম্পল। তাহলে এই এক্সাম্পলটা কি হবে, রিনিউয়েবল এনার্জি সোর্স মানে কি, যেটাকে পুনরায় ভাবে আমরা কি করতে পারি। ও একটু ভুল হয়েছে আমার, ওকে একটু ভুল হয়েছে অনেকক্ষণ ধরে আমি তাই ডাউট লাগছিল। তো ডাউটটা কি হয়েছে দেখো, বলে দিই আমি তোমাদেরকে। এই যে রিনিউয়েবল এনার্জি সোর্স বলছি না, রিনিউয়েবল এনার্জি সোর্সের অপর নাম হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি সোর্স। ঠিক আছে, একটু কারেকশন করলেও, এই যে রিনিউয়েবল এনার্জি সোর্স মানে হচ্ছে কি নন কনভেনশনাল, নন কনভেনশনাল। ঠিক আছে, এটা একটু কারেকশন করো, এটা আমার ভুল হয়েছে, তার জন্য মিস্টেক, সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, আর এই নন রিনিউয়েবল এনার্জি সোর্স কথা বললে এখন হয়ে যাবে কি হবে, কনভেনশনাল। মিস্টেক হতেই পারে, ওকে, তো সেটা তোমরা অবশ্যই আমার সঙ্গে কোঅপারেট করে নেবে। ঠিক আছে, মিস্টেক হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, সেটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে তোমাদেরকে জানতে হবে সঠিক। ঠিক আছে, আমি যদি ভুল করি অবশ্যই তোমরা বলার রায় আছে। ঠিক, তো
আমরা দেখতে পাচ্ছি রিনিউয়েবল এনার্জি সোর্স আর নন রিনিউয়েবল সোর্সের মধ্যে দুটো ভাগে ভাগ পেয়েছিলাম। রিনিউয়েবল মানে নন কনভেনশনাল আর নন রিনিউয়েবল মানে কনভেনশনাল। এবার ভালো করে বলো তো রিনিউয়েবল মানে কি, যেটাকে আমরা পুনরায় আবার কি করতে পারবো, কাজে লাগাতে পারবো। আমরা তাহলে পড়েছি না রিনিউয়েবল এনার্জি সোর্স মানে কি, রিনিউয়েবল এনার্জি সোর্স মানে যেটাকে আমরা চিরাচরিত বলি, আর চিরাচরিত মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স। আর নন রিনিউয়েবল মানে কি, রিনিউয়েবল মানে অচিরাচরিত। পড়েছি না বাংলাতে আমরা চিরাচরিত অচিরাচরিত শক্তি। ঠিক তেমনি এই চিরাচরিত মানে হচ্ছে যেটাকে পুনরায় আমরা ইউজ করতে পারবো। ঠিক তেমনি কি হচ্ছে এক্সাম্পল গুলো দেখো লেখা আছে রিনিউয়েবল এনার্জি সোর্স এর মধ্যে এক্সাম্পল প্রথমেই আসবে সোলার। তাহলে এক্সাম্পলের মধ্যে প্রথম পার্টটা কি হবে, সোলার এনার্জি পার্ট। ঠিক আছে, এক সোলার, 2 নম্বর কি হবে উইন্ড। এই এক্সাম্পল গুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্টলি ইম্পর্টেন্ট। ওকে, তারপর কি দেখা উইন্ড, জিওথার্মাল। ঠিক আছে, ওকে সোলার উইন্ড জিওথার্মাল। তারপর কি হবে বলো তোমরা, উইন্ড জিওথার্মাল, তারপর কি হচ্ছে বায়োমাস হবে। ওকে, আর তারপরে দেখো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এবং টাইডাল এনার্জি। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে স্যার টাইডাল এনার্জি একটু বলে দিন তো কি জিনিসটা। টাইডাল এনার্জিটা কি, নাথিং বাট এটা কি বলতো, টাইডাল এনার্জি হচ্ছে যে তোমাদের সমুদ্র পৃষ্ঠে যে জোয়ার ভাটা হয় না, বা নদীতে জোয়ার ভাটা হয়, কিন্তু সমুদ্র পৃষ্ঠে জলের উচ্ছ্বাস কি হয়, ঢেউ দিয়ে ভেঙে যায়। তো মানে একটা জল আসছে, যে ঢেউটা কি হচ্ছে প্রচুর পরিমাণে স্পিড আছে, সেখানে তুমি জলের ধাক্কার উপর ডিপেন্ড করে একটা প্রেসার ক্রিয়েট করতে পারো। সেখানে টারবাইন যদি কানেক্ট করা থাকে, টারবাইনের মধ্যে ব্লেডকে কি করতে হবে, ফোর্স দিচ্ছে ওরা। তাহলে সেই টাইডাল এনার্জি হচ্ছে তোমার কি হবে না, জলের সমুদ্র পৃষ্ঠে জলের উচ্ছ্বাস বা জোয়ার ভাটা বলতে পারি। ঠিক আছে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এক্সেট্রা। ওকে, বুঝা গেল। তাহলে এক্সাম্পল গুলো কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, বাবা বলে দিচ্ছি এক্সাম্পল কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। এবারে নেক্সট কি দেখবো আমরা, নেক্সট হচ্ছে এটা দেখবো আমরা যে নন রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে পার্থক্য কি হয়েছে। নন রিনিউয়েবল এক্সাম্পল, নন রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে পার্থক্যের মধ্যে যে এক্সাম্পল রয়েছে, ফার্স্ট এক্সাম্পল সেটা তোমরা ভালোভাবে জানো যে কি হবে না, ন্যাচারাল গ্যাস হয়। ঠিক আছে, নন রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে ন্যাচারাল গ্যাস কোল হয়, যে কয়লাকে পুড়িয়ে আমরা আর পাই না, সেটাকে অ্যাশ আকারে চলে যায়, এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজে লেগে যায়। ঠিক আছে, পেট্রোলিয়াম। ঠিক আছে, এগুলো তো তোমরা জানো নিশ্চয়ই। ঠিক আছে, এগুলো তো খুব ইজি ইজি কোশ্চেন হয় এখান থেকে। এবং নিউক্লিয়ার, নিউক্লিয়ার পর কি হবে, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মধ্যে গ্যাস লিকুইডটা হবে। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এক্সেট্রা। ওকে, তো এই এক্সাম্পল গুলো কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবেই হবে। এই এক্সাম্পল গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি ক্লিয়ার। তাহলে সোর্স অফ এনার্জির মধ্যে আমরা কত রকম পার্ট পেলাম না, দেখো সোর্স অফ এনার্জির মধ্যে দুটো পার্ট পেয়ে গেলাম, তার মধ্যে এক্সাম্পল গুলো আমরা দেখে নিলাম। ওকে, এবার ভালো করে দেখলে আমরা যদি বুঝতে পারি, দেখো দুটো ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামের মাধ্যমে দেখতে হচ্ছে এনার্জি দিকে আমরা রিনিউয়েবল সোর্স কোথায় পাচ্ছি, সোলার, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, জিওথার্মাল, উইন্ড, তারপরে কি হচ্ছে এই যে বায়োমাস থেকে পাচ্ছি। একটা এক্সাম্পলের মতো তোমাকে আইডিয়া করতে পারো। নন রিনিউয়েবল সোর্সের মধ্যে কি পাচ্ছি, ফসিল ফিউল, কয়লা, তারপর তোমার ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার পাচ্ছি। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট চলে এসেছে। কি আছে, ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বিটুইন রিনিউয়েবল এনার্জি সোর্স এন্ড নন রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে পার্থক্য, যেটা তোমাদের পরীক্ষায় প্রথম কোশ্চেন বেশিরভাগই দিয়ে থাকে 2 থেকে 3 নম্বর। ঠিক আছে, তাহলে পার্থক্য ক্ষেত্রে কি করতে হবে, দেখো রিনিউয়েবল, ফার্স্ট হচ্ছে রিনিউয়েবল, নন রিনিউয়েবল। ঠিক আছে, এবারে রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে পার্থক্যের মধ্যে ফার্স্ট পার্ট যেটা আসবে, দেখো প্রথমে ডেফিনেশন। ফার্স্ট হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে, এই ডেফিনেশন বলে পয়েন্ট করে এরকম করে লিখবে। কারণ কি দেখো সেই ছোটবেলাকার জিনিসগুলো একটু চেঞ্জেস করো, ইঞ্জিনিয়ার প্রচুর ডেফিনেশন লিখো। তারপরে দেখো পলিউশন বলে পয়েন্ট হবে, যেমন এনভায়রনমেন্ট পলিউশন। দেখো ডেফিনেশন কি বলছে না, সোর্স দ্যাট ক্যান বি রিনিউয়েবল ওয়ান্স they are consumed are the called
আমরা যখন একটা জিনিসকে ইউজ করছি তার দৈনন্দিন জীবনে আবার ইউজ করতে পারবো, সেটাকে আমরা কি বলবো, রিনিউয়েবল এনার্জি রিসোর্স বলবো। ঠিক তেমনি কি হচ্ছে, দ্য রিসোর্স দ্যাট ক্যান নট বি রিনিউয়েবল ওয়ান্স আর দ্য কনজিউমার দ্য কল্ড ইট নন রিনিউয়েবল। মানে হচ্ছে যে কনজিউমাররা একবার যে সোর্সটা ইউজ করছে সেটাকে আবার পুনরায় ভাবে ইউজ করতে পারবো, সেটাকে বলি কনভেনশনাল বা এই নন কনভেনশনাল বা রিনিউয়েবল সোর্স বলছি। আর যেটাকে আমরা কি বলছে, রিসোর্স দ্যাট ক্যান নট বি রিনিউয়েবল, আমরা সেটাকে রিনিউয়েবল করতে পারবো না, সেটাকে আমরা কি বলবো, সেটাকে নন রিনিউয়েবল মধ্যে পড়বে। এবং তারপর দেখো, দিস ইজ দিস resources does not cause many pollution, does not cause any environment pollution। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে সোলার পড়ছো, উইন্ড পড়ছো, জিওথার্মাল পড়ছো, বায়োমাস পড়ছো, টাইডাল এনার্জি পড়ছো, হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট পড়ছো, এগুলো কোনো কি ক্ষতি করে মানবদের শরীরে? জলের উচ্ছ্বাস কি কোনদিন বললো যে না তোমার হার্টকে আমি ক্ষতি করবো, ডেকে নিয়ে এসে বলে? না, পলিউশন তো করে না। সেখানে তোমার কি হতে হবে, কোথা থেকে পলিউশন পায়? তাহলে আমরা এখানে পয়েন্ট করতে পারি যে পলিউশন বলে পয়েন্ট করতে পারি। আশা করি বুঝতে পারছো এই পলিউশন কেন করলাম, কারণ এটাতে পয়েন্ট করতে হবে। এখানে এখানে তোমার অলরেডি নাম্বার অফ পয়েন্ট বা সাবজেক্ট বলে পয়েন্ট করে নেবে। দেখো ডেফিনেশন প্রথমে পয়েন্ট হয়ে গেল, রাইট, তারপরে হচ্ছে পলিউশন বলে পয়েন্ট হয়ে গেল। এরকম পরে পয়েন্ট পয়েন্ট করে লিখলে কি বলতো, তোমার নাম্বারটা ভালো করে ক্যারি করে, রাইট। এবার এখানে দেখো তো, দিস রিসোর্স ক্যান কজেস ইনভলভমেন্ট পলিউশন, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো, এই যে ন্যাচারাল গ্যাস বলো, কয়লা বলো, পেট্রোলিয়াম বলো বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলো কেন, সেখানে কি হয় বলো তো, কয়লাকে পুড়াচ্ছ, সেখানে কি হচ্ছে, বার্ন করছো, গ্যাস হচ্ছে, সেখানে তৈরি হচ্ছে কি হচ্ছে না, ধোঁয়ার মতন আগুন তৈরি হচ্ছে, সেখানে কি হচ্ছে, হিউম্যান বিং এর উপর ডিপেন্ড করে প্রবলেম হচ্ছে, সেখানে কি হচ্ছে, বেনিফিট, মানে সেখানে পলিউশন হচ্ছে, সেখানে পলিউশনের সঙ্গে সঙ্গে মানুষদের শরীরে কি হচ্ছে, ক্ষতিকারক হচ্ছে। ঠিক তেমনি রিনিউয়েবল সোর্স অফ দা ইনএক্সিকিউটেবল, অর্থাৎ কি রিনিউয়েবল এনার্জিকে আমরা কি করতে পারি, আবার ইউজ করতে পারি। তাহলে আমাকে পয়েন্ট করতে পারি কি না, এক্সিকিউটেবল, এক্সিকিউটেবল, ঠিক আছে। মানে কি বুঝলাম না স্যার, মানেটা হচ্ছে তুমি একটা পুনরায় যে জিনিসটাকে ইউজ করতে পারবে। এক্সিকিউট বলি না, এক্সিকিউট ফ্যান বেরিয়ে যাচ্ছে, সেটা বেরিয়ে যাচ্ছে কি ইন ইন এক্সিকিউটেবল, মানে কি হচ্ছে ইন এক্সিকিউটেবল, মানে ওর মধ্যেই। তাহলে এখানে নন রিনিউয়েবল ক্ষেত্রে কিন্তু রিসোর্স আরটা এক্সিকিউটেবল নয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এটা নয়, ইন মানে ওর মধ্যে, এটা নয়, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এবং রিনিউয়েবল এনার্জি সোর্স আর নট এফেক্টেড বাই দ্য হিউম্যান অ্যাক্টিভিটিস, যেখানে কিছুক্ষণ আগে বললাম পলিউশনের ক্ষেত্রে মানুষদের শরীরে কি হতে পারে, এফেক্ট পড়তে পারে, কোথায়, যখন তোমার নন রিনিউয়েবল এনার্জি সোর্সের ক্ষেত্রে ইউজ করতে পারবো। কিন্তু রিনিউয়েবল এনার্জি সোর্সের ক্ষেত্রে কি করতে হবে, তাহলে আমরা কি বলতে পারি, হিউম্যান অ্যাক্টিভিটিস বা হিউম্যান এফেক্টস বলতে পারো। পয়েন্টগুলো আমি মাথায় রাখতে বলবো, ঠিক আছে, হিউম্যান অ্যাক্টিভিটিস পয়েন্ট হয়ে গেল, ঠিক। তো এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট ডেফিনেশন, তারপর হচ্ছে পলিউশন, তারপর হচ্ছে তোমাদেরকে বললাম যে রিসোর্স অফ দা এক্সিকিউটেড এক্সিকিউটেবল, তারপর হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস, তারপরে যাচ্ছি এক্সাম্পল। এক্সাম্পলের মধ্যে কিছুক্ষণ আগে বললাম রিনিউয়েবল সোর্সের মধ্যে কি এয়ার, ওয়াটার, সোলার, এই যে দেখো না, রিনিউয়েবল সোর্সের মধ্যে, এই রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে বা নন কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে কি কি দেখলাম, সোলার দেখলাম, উইন্ড দেখলাম, জিওথার্মাল দেখলাম, বায়োমাস দেখলাম, টাইডাল এনার্জি দেখলাম এবং হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট দেখলাম। ক্লিয়ার, ক্লিয়ার তো, ওকে ক্লিয়ার স্যার। তারপর হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে পাওয়ার দেখতে পাচ্ছ, গ্যাস, ন্যাচারাল গ্যাস, কয়লা, ন্যাচারাল ন্যাচারাল এই সব জিনিস, ঠিক আছে, ক্লিয়ার তো, ওকে। তো নেক্সট হচ্ছে দেখো, নেক্সট কি দেখবো আমরা, নেক্সট হচ্ছে স্যার এখানে ন্যাচারাল গ্যাসের পর হচ্ছে ন্যাচারাল গ্যাসকে কিভাবে আমরা কাজ করাতে পারবো, ভালো করে দেখো। ন্যাচারাল সোর্স অফ এনার্জি কি কি হয়, দেখো ন্যাচারাল সোর্স বলতে বলতে যে কোনো জায়গায় লেখা রয়েছে অপশনের মধ্যে, এখানে কি রয়েছে দেখো, ফসিল ফিউল। সবথেকে বড় কথা কি বলছে কোশ্চেনের মধ্যে, গুড সোর্স অফ দ্য এনার্জি শুড হ্যাভ টু ফলোইং কোয়ান্টিটিস, মানে আমরা কোন কোন উপর ডিপেন্ড করে বেশি ওয়েটাকে ভালো দিক দেখতে পাই। ভালো দিকের মধ্যে প্রথম পয়েন্টটা যেটা আসবে সবার প্রথম কি হবে না, আমার যেটা আসবে সেটা কি না, যে অপটিমাইজেশন হিট প্রডিউশন পার ইউনিট ভ্যালু ভলিউম বা মাসের ক্ষেত্রে ইজি টু ট্রান্সপোর্ট করতে পারি, যাতে করে খুব সহজ হিটটা ট্রান্সপোর্ট করে যাবে, সেখানে কি হতে হবে, খুব খুব কি হতে হবে, পার ইউনিটের মধ্যে হতে হবে। ইজি টু ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট যদি না থাকে তাহলে তুমি গুড ওয়ে সলিউশন পাবে না। লিস্টেড পলিউটিং, যদি মানে তুমি পলিউশন প্রচুর পরিমাণে হচ্ছে, প্রচুর পরিমাণে, তাহলে পাওয়ার প্ল্যান্ট কি হবে, বেশি দিন টিকবে না, সেদিন পর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর পর হচ্ছে পাওয়ার প্ল্যান্ট উঠে যাবে, কারণ কি পলিউশন হচ্ছে, সেটা প্রোটেকশন করতে পারছো না, সেদিক থেকে কি হবে না, সেদিকে এই লিস্টেড পলিউশন দেখতে হবে। এবং ইকোনমিক্যাল, তুমি দেখতে পাচ্ছ আজকে পার্টস পুড়ছে, আজকে নষ্ট হচ্ছে, আজকে অমুক হচ্ছে, সেগুলো কি হচ্ছে না, আমরা রিকভারি করছি না, সে রিকভারি না করি পাওয়ার প্ল্যান্ট কিন্তু আমরা অপারেট করতে পারি না। ক্লিয়ার,
টাইপস অফ ন্যাচারাল গ্যাসের সোর্সের মধ্যে দু রকম বললাম কিছুক্ষণ আগে, এই কনভেনশনাল আর নন কনভেনশনাল। এই কনভেনশনাল সোর্সের মানে আমরা কি জানি, রিনিউয়েবল এনার্জি সোর্স, জানি তো, কিছুক্ষণ আগে বললাম না, কিছুক্ষণ আগে, রাইট? কি হবে, রিনিউয়েবল এনার্জি সোর্স। আর এখানে কি হবে, নন কনভেনশনাল জন্য কি হবে, নন রিনিউয়েবল, সরি আবার ভুল করছিলাম, হ্যাঁ ঠিকই করি, কনভেনশনাল মানে কি হচ্ছে, আবার ভুল করছিলাম, দেখেছো তো, দেখো আমি পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত হয়েও তবে আমি ভুল করছি, তা তোমরা কি বুঝতে পারছো তো কি হবে ওখানটা, ঠিক আছে, জাস্ট ওয়েট। দেখো কনভেনশনাল সোর্স মানে হচ্ছে কি, এ দেখো কিছুক্ষণ আগে বলি গেলাম না, নন রিনিউয়েবল, ঠিক আছে, নন রিনিউয়েবল, ওকে, আর নন কনভেনশনাল মানে হচ্ছে রিনিউয়েবল। এবার আর ভুলবে না, যেটাকে নন থাকবে সেখানে নন করতে হবে, আর যেখানে নন থাকবে না সেটা জাস্ট রিনিউয়েবল করে দেবে, ওকে। ওকে, ক্লিয়ার, রিনিউয়েবল একটা, আর একটা আছে নন রিনিউয়েবল এনার্জি সোর্স, ক্লিয়ার। এবারে নেক্সট কি দেখবো আমরা, নেক্সট দেখবো যে ডিফারেন্স বিটুইন কনভেনশনাল নন কনভেনশনাল। এবার ভালো করে মাথায় রাখো, একটা পার্থক্য ভালো করে করে নিতে পারলে আশা করি আমার এই পার্থক্যটা লিখতে পারবে। কারণটা দেখো না, রিনিউয়েবল মানে হচ্ছে নন কনভেনশনাল, আর নন রিনিউয়েবল মানে হচ্ছে কনভেনশনাল, আর সেখানে তো পার্থক্যই জিজ্ঞেস করেছে, কনভেনশনাল আর নন কনভেনশনাল। প্রথমে ডেফিনেশন দেবে, ডেফিনেশনের পর তোমাদের কি বললাম, ডেফিনেশন তোমার পলিউশন বললাম, এনভায়রনমেন্ট পলিউশন, হিউম্যান প্রোটেকশন বা হিউম্যান এফেক্টেড, তারপরে এক্সাম্পল, তারপরে ইনএক্সোটিবল, ঠিক আছে, এক্সট করবে কি এক্সট করবে না, ঠিক আছে, এই পয়েন্টগুলো বললে এনাফ। ফার্স্ট ইউনিট থেকে আশা করি আমি তোমাদেরকে এই 4-5 বছরের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি বলতে পারি, ফার্স্ট ইউনিটে যেগুলো বোঝাচ্ছি, যেগুলো করাচ্ছি, আর যেই নোট ডাউনগুলো করে দিচ্ছি, তার বাইরে কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে। অতএব একটু পড়াশোনাটাকে নিজেকে ভালো করে গাইডেড নাও, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তো ডেফিনেশন গেল, পার্থক্য গেল, পার্থক্যর পর হচ্ছে কনভেনশনাল নন কনভেনশনাল পার্থক্য গেল। এবার দেখো এখানে ভালো করে একটা দেখো, তোমাদের অনেক সময় না 2 নম্বর 1 নম্বর কোশ্চেন জিজ্ঞেস করে, তার জন্য আমি কোশ্চেন গুলো কিন্তু সেট করে রেখেছি এখানে, ঠিক আছে, খুব সুন্দরভাবে যে কোশ্চেন গুলো তোমাদের ইন্টারভিউ থেকে শুরু করে সব জায়গায় কমন কোশ্চেন একটা থাকে, যেই কমন কোশ্চেন গুলো কিন্তু সবসময় থাকে, দেখো এখানে লেখা আছে হোয়াট সোর্স আর দ্য এনার্জি রিনিউয়েবল সোর্সের মধ্যে পড়ে, ঠিক আছে। সোর্সের মধ্যে কি কি দেখতে পাচ্ছ, বায়ো বায়ো বায়োমাস দেখতে পাচ্ছ, উইন্ড দেখতে পাচ্ছ, টাইডাল দেখতে পাচ্ছ, আর কি দেখছো, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো এনার্জি দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি তো বুঝিয়ে দিচ্ছি দেবো একটু কোশ্চেন গুলো, যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য সোর্স আর রিনিউয়েবল সোর্স, তাহলে কি হয়, বায়োমাস, উইন্ড, টাইডাল, হাইড্রো, ঠিক আছে, বুঝা গেল, বুঝা গেল। এবার জিজ্ঞেস হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ দ্য এনার্জি সোর্স ইন্ডিয়া, কি বলছে না, হোয়েন কমার্শিয়াল পারপাসের ক্ষেত্রে যে কি কি ইউজ করি, কয়লা ইউজ করি স্যার, অয়েল ইউজ করি, ন্যাচারাল গ্যাস, মেন সোর্স হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার মধ্যে জিজ্ঞেস করলাম অল ওভার ইন্ডিয়ার মধ্যে মেন সোর্স কোনগুলো, প্রথমেই আসবে কয়লা ভাই, তারপর হচ্ছে অয়েল, তারপর আছে ন্যাচারাল গ্যাস, ক্লিয়ার, ওকে স্যার, ক্লিয়ার স্যার। নেক্সট কোশ্চেনটা বলেন তো কি আছে, নেক্সট কোশ্চেন দেখো ভালো করে লক্ষ্য করো, হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে এটা কিছুক্ষণ আগে বললাম। এবারে ক্যান এনি সোর্স এনার্জি দ্য পলিউটিং ফ্রি, তখন বলতে হবে নো। এখন তোমাকে জিজ্ঞেস করলো, কোশ্চেন জিজ্ঞেস করলো ইন্টারভিউতে বা ভাইভাতে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো যে যে সোর্স গুলো এনার্জি গুলো পায় সেটা কি সবসময় পলিউশন ফ্রি থাকে, তুমি তখন নো স্যার, যে কোনো জায়গায় কিন্তু পলিউশন ফ্রি পুরোটা মানে 100% ফ্রি হয় না, সেখানে কিছু পরিমাণে পলিউশন থাকে, সেজন্য কি বলছি, নো, দি সোর্স অফ দ্যাট ক্যান নট বি পলিউশন ফ্রি ইজ দ্য এফেক্টেড এনভায়রনমেন্ট ইজ দ্য সাম ওয়ে, ফর এক্সাম্পল সোলার, ফ্রি এর ক্ষেত্রে কিন্তু সোলারটা কিন্তু একটু জাস্ট আমরা বলতে পারি পার্সেন্টেজের উপর ডিপেন্ড, সোলারটা একটু কম হয়, কিন্তু দেখো ক্যান বি, তোমাদের পলিউটের উপর ডিপেন্ড করে ফ্রি ইনস্টলেশন কি হচ্ছে, সেটা আমাকে কজ ড্যামেজ অফ দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ভালো কোশ্চেন। তারপরে কি বলছে দেখো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পরীক্ষায় আসে, ঠিক আছে, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি কি বলছে দেখো, অ্যাডভান্টেজ কি বলছে না, দেখো ভালো করে লক্ষ্য করলে দেখো, দেয়ার ইজ আর নো হার্মফুল দ্য গ্যাসেস রিলিজ ইনটু দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ কি বলেছে, উইন্ড, আচ্ছা উইন্ড মানে কি, বাতাস, বাতাসের মধ্যে কি হচ্ছে, কিছুক্ষণ আগে স্ট্যান্ড করেছিলাম, দুটো ব্লেডকে ঘোরাচ্ছি, সেখানে কি পলিউশন বেশি পরিমাণে থাকবে, অ্যাডভান্টেজ ব্যাপারটা থাকবে, অর্থাৎ কোনো হার্মফুল অর্থাৎ গ্যাসেস কোনো লিকেজ হয় না, এবং সেখানে একটা জেনারেটিং এনভায়রনমেন্ট আর লোকেশন কমিউনিটি হয়, সেটা কিন্তু দেখবে, এবং সেক্ষেত্রে মাথায় রাখতে ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ক্লিন সোর্স অফ এনার্জি, তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলো যে ওয়ান অফ দ্য ক্লিন সোর্সের এনার্জি এক্সাম্পলের নাম বলো, তখন তুমি কি বলতে পারবে,
দেখতে পাচ্ছ লেখা আছে, কি লেখা আছে, উইন পার্পল। ঠিক তেমনি ডিসঅ্যাডভান্টেজ দেখে নেবে, লিস্ট অফ এক্সাম্পল সোর্স অফ এনার্জির মধ্যে কত রকম সোর্স হয়, ঠিক আছে, এবং একটা ছক আকারে দিয়ে আছে যে সোর্সে কত ভাগ ভাগ করা আছে, সেই ছকটা কিন্তু দেখে নেবে। এবার দেখো কনভেনশনাল সোর্স অফ এনার্জি, এই যে তোমাদের কিছুক্ষণ আগে একটা নোট ডাউন লিখিয়েছিলাম, যে কি লিখেছিলাম না, ফিচার অফ দ্য ইন্ডিয়ার মধ্যে অ্যাবিলিটি অফ দ্য সোর্স এনার্জি কি কি রয়েছে, তাই তো। তাহলে সেদিক থেকে আমরা কি কি দেখবো, দেখো কনভেনশনাল সোর্সের মধ্যে ফার্স্ট পার্ট যেটা আছে, ফার্স্ট পার্টের মধ্যে কি দেখবো আমরা, ফার্স্ট পার্টের মধ্যে দেখো লক্ষ্য করলে বুঝতে পারবে কমার্শিয়াল এনার্জি সোর্স। আর কমার্শিয়ালের জন্য কি কি ইউজ করি আমরা, কয়লা, ইলেকট্রিসিটি, পেট্রোলিয়াম, ইনস্টল কমার্শিয়াল এনার্জি সোর্সের মধ্যে পড়ে। এন্ড কনজিউমার নিড টু পে এন্ড প্রাইস টু দেন বাই, অর্থাৎ এইগুলোকে কিনতে গেলে আমাকে কিন্তু টাকা দিয়েই পে করতে হয়, সেজন্য কি বলছে এইগুলো হচ্ছে কমার্শিয়াল লস। এবার কমার্শিয়াল এনার্জির জন্য প্রথম যে সোর্স হয় সেটা হচ্ছে কি, তোমরা দেখতে কয়লা, ইলেকট্রিসিটির উপর কমার্শিয়াল, তোমাদের জিজ্ঞেস করলো কমার্শিয়াল এনার্জি সোর্সের এক্সাম্পল বলতে, তা তুমি কি করবে, এনার্জি সোর্স বললে প্রথমে হচ্ছে কয়লাকে কিনতে হয়, এবং তারপর হচ্ছে ইলেকট্রিসিটির জন্য কি হচ্ছে, তো আমাকে করতে হয় ইলেকট্রিসিটির জন্য পেট্রোলিয়াম থেকে করতে পারি, এসব জিনিস বলবে। কয়লা প্রথম সোর্স। এবার ভালো করে প্রশ্ন দেখো এখান থেকে, কয়লা কি লেখা আছে দেখো, কোল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি, দেয়ার আর দ্য মোর দ্যান কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 14,08,790, 14,08,790 কোল ডিসপোজাল অফ দ্য ইন্ডিয়া, বাট অ্যান্ড বিটুইন 2005 আর 6 সালের মধ্যে কিন্তু এতটা ডিসপোজাল করেছে, এটা একটা অডিটের মধ্যে জানা গেছে। এবং তারপরে কি হচ্ছে, অ্যানুয়াল প্রোডাকশন ওয়েন্ট দ্য আপ 343 মিলি মিলিয়ন টন, ভাবতে পারছো, 1 টন সমান কত, তোমরা ভালোভাবে জানো 1 টন সমান কত, 1,000 টন সমান 1 টন, তাহলে তোমরা ভাবতে পারছো 343 টন মানে মিলিটন, আবার মিলিটন, কি বলছে মিলিটন। ইন্ডিয়ার লার্জ ফোর্থ ফোর্থ লার্জ কোল প্রোডাকশন কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে 4 নম্বর পজিশনে রয়েছে কোল প্রোডাকশনের জন্য কান্ট্রি। অ্যান্ড ডিসপোজেস অফ দ্য প্রাইমারি ফাউন্ডেশন অফ বিহার, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার মধ্যে কোথায় সবথেকে বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়, তাহলে কি বলতে পারবে, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড অ্যান্ড বেঙ্গল। বেঙ্গল মিনস আমাদের প্যারে ওয়েস্ট বেঙ্গল, রাইট। তো নেক্সট হচ্ছে দেখো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এগুলো পয়েন্ট করে বলতে হবে, ঠিক আছে। কমার্শিয়াল লোডের মধ্যে তোমার কনজিউমার সোর্স যদি বলে, কমার্শিয়াল এনার্জি সোর্সের মধ্যে যদি বলে, কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে যদি বলে, তাহলে সেক্ষেত্রে কমার্শিয়াল এনার্জি সোর্স গুলো লিখতে হবে। ঠিক তেমনি অয়েল আর ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে দেখো কি বলছে, অয়েল আর ন্যাচারাল গ্যাসের জন্য কি হচ্ছে না, সার্কুলার এনার্জি ইন্ডিয়ার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে একটা জায়গা তৈরি করে রেখেছে, এবং সেখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু যে পয়েন্ট গুলো বলবো সেগুলো ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের জন্য জিজ্ঞেস করে। দেখো 2010, অর্থাৎ তোমরা জানো 1950 থেকে 51 সালের মধ্যে এত মিলিয়ন টন পর্যন্ত লাগতো, ঠিক আছে, সে প্রোডাকশন এর জন্য 0.3, সেটাকে ইনক্রিজ করে 32.4 মিলিয়ন টন 2000 থেকে 2001 এর মধ্যে যে গণনা অনুযায়ী পাওয়া গেছে। তার মানে বুঝতে পারছো 2001 থেকে 2000 আজকে 2023 ধরলাম, 24 নতুন সাল, 23 এর পর যদি অডিট করে দেখা যায় এই 32.4 মিলিয়নটা কত হয়ে যেতে পারে, অবভিয়াসলি বেড়ে যাবে। তো সেদিক থেকে অনেক হয়ে গেছে ইনক্রিজ, এবং সেখান থেকে কত এখন আপডেট পাওয়া যায় না, আপডেট পেলে অবশ্যই তোমার কাছে ইনফর্ম করে দেবো। ইট ইজ দ্য মেনলি ফাউন্ড অফ দ্য আসাম, গুজরাট অ্যান্ড মুম্বাই। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় আসামে, ইন্ডিয়ার মধ্যে সবথেকে আসাম, গুজরাট অ্যান্ড মুম্বাই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ইলেকট্রিসিটি, নেক্সট হচ্ছে ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করে, দেখো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্টের উপর ডিপেন্ড করে এগুলো তৈরি হয়। এবার সেদিক থেকে একটু দেখে নিই আমরা, পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে যদি আমরা দেখি যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে সবথেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সবথেকে কোথায় বেশি পাওয়া যায়। দেখো পার্সেন্টেজ দেখতে গেলে 70% কিন্তু থার্মাল থেকেই পাওয়া যায়, এবং তোমাদের হাইড্রো থেকে যদি দেখি প্রায় গণনা অনুযায়ী কত পার্সেন্ট দেখতে পাচ্ছে, যে 2004 আর অনুযায়ী একটা লেখা রয়েছে এত মেগাটন, মানে কত পার্সেন্ট, আমি ধরে রাখছি আমার যতটুকু আইডিয়া আছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে 20 থেকে 25% একটা আমরা অ্যাপ্রক্সিমেটলি পাই,
ইলেকট্রিসিটি, ঠিক আছে, তারও কম হয়, বেশি না। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখো সবথেকে বেশি পাওয়ার প্ল্যান্ট কোথায় রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখো ফাউন্ডেড রয়েছে কোথায়, কারগিয়া কর্ণাটক, কোটা রাজস্থান, নাগরোয়া ইউপি, এবং তোমার কি তোমার দেখতে পাচ্ছ চেন্নাইয়ে রয়েছে কালামপং, কালামপং, ঠিক আছে। এইসব জায়গাগুলো কিন্তু আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড থার্মাল পাওয়ার প্ল্যান্টের জায়গাগুলোর নামগুলো অবশ্যই দেখে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। ওকে, তো নেক্সট হচ্ছে দেখো নন কনভেনশনাল সোর্সটা একটু দেখে নিই। নন কনভেনশনাল সোর্সের মধ্যে যে এনার্জি সোর্স রয়েছে, সেই নন কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে কি কি রয়েছে দেখো। নন কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে যেটা রয়েছে, প্রথমে হচ্ছে জেনারেলি ফ্রিলি অ্যাভেলেবেল, জাস্ট ওয়েট, দেখো কি বলছে নন কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে, সোর্সের মধ্যে কি বলছে না, নন কনভেনশনাল এনার্জি সোর্স আর দ্য নোন অ্যাজ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্স। কিছুক্ষণ আগে বললাম, কিছুক্ষণ আগে বারবার গুলিয়ে ফেলছিলাম আমরা, তাই তো, কিন্তু গুলালে হবে না। রিনিউয়েবল মানে নন কনভেনশনাল সোর্স, আর নন রিনিউয়েবল মানে সেখানে কি হবে, কনভেনশনাল সোর্স। বুঝে গেল? এটা মাথায় থাকবে, সবার মধ্যে ক্লিয়ার থাকবে। কিছুক্ষণ আগে বললাম, এবার সেদিক থেকে কি কি পাই, এক আছে সোলার এনার্জি পাই, উইন্ড পাই অ্যান্ড টাইডাল এনার্জি পাই। অর্থাৎ এইগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। যদি তোমাকে জিজ্ঞেস করে পরীক্ষা খাতায় অল ওভার ইন্ডিয়ার মধ্যে অ্যাবিলিটি অফ দ্য নন কনভেনশনাল এনার্জি সোর্স সম্পর্কে লিখতে, তখন তোমাকে কিন্তু তিনটি সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। এগুলো আগেও পড়েছো আগের সেমে, তো এটা থিওরিটিক্যাল পার্ট। আশা করি তোমাদের কাছে সমস্ত ক্লিয়ার হয়ে গেছে। দেখো অ্যাকচুয়ালি নোটটা যদি তোমাদের কাছে রিকল করে দেখায় আবার, ঠিক আছে, দেখো নোটটা কিন্তু খুব সুন্দরভাবে যেমন সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু সাজানো আছে, কোনো কিছু করতে হবে না। নোটসটা কিন্তু সেরকম করে সাজানো আছে, নোটস নিয়ে কোনো ডাউট নেই। নোটস তোমাদের কাছে কিন্তু পেয়ে যাবে। সেই নোটসের জন্য তোমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদেরকে স্টাডি একাডেমি অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটা ইনস্টল করে তোমাদের কি করতে হবে, স্টাডি একাডেমি অ্যাপসটা ইনস্টল করে অবশ্যই যেটা ফ্রি কোর্স চলছে সেটা তোমাদের কিন্তু পারচেস, ওই ফ্রি কোর্সের একটা দেখবে অপশন রয়েছে, সেই ফ্রি কোর্সের অপশনে তোমাদের কিন্তু পারচেস করে নিতে পারো। এবং তার সঙ্গে যারা এখনো পারচেস করোনি তারা অবশ্যই পারচেস করে পড়াশোনা করতে শুরু করে দাও। কারণটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি টাইম খুব লিমিটেড, এত বড় সিলেবাস তোমাদের কিন্তু টাইম খুব কম দেবে, ঠিক আছে, টাইম খুব কম দেবে। তো এই সিলেবাসের উপর ডিপেন্ড করে 6টা পেজ ফার্স্ট ইউনিটে রয়েছে, সেই ফার্স্ট ইউনিটটা কিন্তু আমাদের এখানে কিন্তু সমাপ্ত হইলো। অর্থাৎ যেই কোশ্চেন গুলো তোমাদেরকে বললাম সেই কোশ্চেন গুলো কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে। বুঝা গেল কি বললাম? আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এইটাই ছিল তোমাদের ফার্স্ট ইউনিটের বেসিক্স, পুরো বেসিক্স পার্ট। এবারে আমরা যাব ফটো, মানে অ্যাকচুয়ালি সোলার ফটোভোল্টিক, অর্থাৎ ফটোভোল্টিক সেলের মধ্যে যাওয়ার আগে অবশ্যই আজকে এই ভিডিওটা এখানে পর্যন্ত থাকবে বা এই ক্লাসটা এখানে পর্যন্ত থাকবে। পরবর্তীকালে ক্লাসে আবার আসবো, এবং যাওয়ার আগে অবশ্যই সবাইকে একটা ইনফর্ম করে যাব। ইনফর্মটা আবার একবারটি রিকল করে দিচ্ছি তোমাদের কাছে, যে তোমরা জানো ভালোভাবে যে অ্যাকচুয়ালি আমাদের কোর্স সম্পর্কে, ঠিক আছে। এবারে তোমরা ভালোভাবে জানো যে অনেকে দেখো অ্যাকচুয়ালি আমাদের পুরো ফুল ডেডিকেশন নিয়ে আমাদের স্টাডি একাডেমি প্রত্যেকে কি হচ্ছে না, কমপ্লিট অনলাইন কোর্সের কি কি চলছে জানো তোমরা অলরেডি। তোমাকে প্রথমেই বলে দিচ্ছি, ডিপ্লোমা সেকেন্ড সেমের জন্য অল ডিপার্টমেন্টে কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করছি, এবং ফোর্থ সেমের সমস্ত সিলেবাস সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং জিলেট তোমাদেরকে বলে রাখি যে অ্যাকচুয়ালি যে জিলেটের, অর্থাৎ যারা এখন সেকেন্ড ইয়ারে ভাবছো, সেকেন্ড ইয়ারে আছো, তো তোমরা সেকেন্ড ইয়ারে এটা হয়ে গেলে থার্ড ইয়ারে পড়বে। অনেকের স্বপ্ন থাকে যে আমি জিলেটটাকে ভালো করে আগে থেকে পড়াশোনা করবো, যাতে করে আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট কলেজ সেখানে র্যাঙ্ক করতে গেলে কিন্তু পড়তে হয়, ঠিক আছে। আমি একজন জিলেট ক্র্যাকার, আমি সেখান থেকে বলতে পারি যে 1.5 থেকে 2 বছর অন্তর প্রিপারেশন নিলে আশা করি গভর্নমেন্টে ওয়েস্ট বেঙ্গল কলেজে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি মনে করি যেখান থেকে তোমরা যদি সেকেন্ড ইয়ার থেকে একটু একটু করে প্রিপারেশন নাও, থার্ড ইয়ারে পুরো 1 বছর সময় পেয়ে যাবে। প্রিপারেশন নিলে আশা করি তোমরা গভর্নমেন্টে কলেজ পেয়ে যাবে। ওকে, তো তার জন্য স্টাডি একাডেমি কি করেছে দেখো, তোমরা ভালো করে দেখো, জিএড 2024 সালের জন্য ক্র্যাশ কোর্স কিন্তু অনলাইনে পারচেস করতে জন্য তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। সেটা কিন্তু ভ্যালিডিটি ডেট দিয়েছে। তোমাদের ভ্যালিডিটি ডেট মানে কি, তোমাদের কিন্তু কোর্স যে চলছে আমাদের অফার প্রাইস, সেই অফার প্রাইসটাও কিন্তু এখানে লিমিটেড রয়েছে। দেখতে পাচ্ছ এখানে টোটাল ডিউরেশন 80 থেকে 100 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথমেটিক্স এবং ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটার নাম হচ্ছে ফ্রি সাবজেক্ট। ওকে, শর্ট ফর্ম। ওকে, ফ্রি সাবজেক্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কি করতে হবে, স্টাডি একাডেমি অ্যাপস ইনস্টল করতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই মাথা রাখতে হবে স্টাডি টেক STST 6, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু আমাদের মাথা রাখতে হবে সবসময় 26
জানুয়ারি পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি রয়েছে, যেটা অফার প্রাইস। আমাদের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2999, কিন্তু তুমি এখন অফার প্রাইসে পেয়ে যাবে কত, 999। সেখান থেকে আবার 100 টাকা ডিসকাউন্ট, সেটা ডিসকাউন্ট করে কত পাবে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে 999 থেকে 999 তোমরা 100 রুপিস ডিক্রিজ করে দাও। আমার থেকে বেশি তোমরা ম্যাথমেটিক্স এক্সপার্ট, রাইট? তো যাই হোক, 100 টাকা রিডিউস করে দিলে যেটা হবে তোমরা এখানে কিন্তু পেমেন্ট করে এখন পেতে পারো। ব্যাচটা কিন্তু 26 তারিখ পর্যন্ত কিন্তু অফার ডেট প্রাইস থাকবে। অবশ্যই তোমরা এনরোলমেন্ট করে পারচেস করে পড়াশোনা করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে অ্যাকচুয়ালি তোমরা যদি চাও যে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা শেয়ার করার পর তোমরা এনরোলমেন্ট করো স্টুডেন্টদের, তোমাদের বন্ধু বান্ধবকে জানাও জিনিসটা যে অ্যাকচুয়ালি আমরা অনলাইনে কোর্সেস পারচেস করার জন্য তোমাদের কিন্তু ভ্যালিডিটি ডেট 26 তারিখ। অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই তো করবে, পড়াশোনা করো ভালো করে। এবং তোমাদের নেক্সট ক্লাসে অবশ্যই মেশিন রিলেটেড নিয়ে তোমাদের ক্লাস হবে। এখনো ক্লাস চলছে রানিং, আমাদের অ্যাপসের মাধ্যমে অলরেডি ক্লাস রানিং চলছে, ঠিক আছে? একটা করে ইউনিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সমস্ত ডিপার্টমেন্টে। কিন্তু তার সাথে সাথে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারছো যে ইউটিউব থেকে যারা ভিডিওগুলো দেখছো তাদের জন্য একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ইভেন স্টার্ট একাডেমি অ্যাপসটা ইনস্টল করে সেখানে ফ্রি মেটেরিয়ালস কিছু থাকবে, ক্লাস থাকবে, সেখান থেকে তোমার বেনিফিট। তবে হ্যাঁ বলবো 999 টাকা এখন অফার প্রাইস চলছে, অবশ্যই তোমরা এটাকে পারচেস করে পড়াশোনার জায়গাতে থেকো। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন সময় সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ অবশ্যই বলে যাবো পড়াশোনাটাকে কন্টিনিউ রাখো, সিলেবাস দেখে যেমন ভাবে পড়াশোনা করার দরকার সেরকম ভাবে করো, অবশ্যই নোট ডাউনটা করতে ভুল করবে না। ওকে, আর যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।